প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভির বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। আমাদের সাথে আছে প্রকৌশলী এবং শিক্ষক অন্তর খান। ভাইয়া, কেমন আছো তুমি? খুবই ভালো আছি, তুমি কেমন আছো? আমিও অনেক ভালো আছি। ভাইয়া, আমরা দেখতে পাচ্ছি একটা ডিশ এবং অনেক ধরনের কেমিক্যালস। আমরা আজকে কি এক্সপেরিমেন্ট করব? আচ্ছা, আমরা আজকে খুবই মজার একটা এক্সপেরিমেন্ট করব এবং দেখলে মনে হতে পারে যে অনেক কিছু আছে, আসলে খুবই সিম্পল দুইটা উপাদান দিয়ে আমরা এই এক্সপেরিমেন্টটা করব এবং এগুলা আসলে একদম সরাসরি ফার্মেসিতে পাওয়া যায় এবং ওভার দি কাউন্টার, তোমাকে কোনো স্পেশাল প্রেসক্রিপশনও দেখাতে হবে না এগুলা কেনার জন্য। তো আমরা যেটা করব সেটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই দুটো জিনিস দিয়ে আমরা অক্সিজেন তৈরি করে দেখাবো। অক্সিজেন? এবং সেই অক্সিজেন যে আসলে এটা যে অক্সিজেন সেটার প্রমাণ কি সেটাও করে দেখাবো এবং এটা দিয়ে মজার কিছু এক্সপেরিমেন্টস করব। সো আমরা একটা এক্সপেরিমেন্ট এন্ড একটা প্রুফ দেখব। হ্যাঁ, তো এইখানে হচ্ছে এই হাইড্রোজেন পারঅক্সাইড, এটা যে কোনো ফার্মেসিতে পাবে। এটা হচ্ছে আমাদের উন্ড ক্লিনিং এর জন্য বা এই ধরনের কাজের জন্য পাওয়া যায়। আর আমাদের যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এগুলো হচ্ছে গিয়ে ডিসইনফেক্টেন্ট হিসেবে কিনতে পাওয়া যায়। সো এগুলা খুবই ইজিলি অ্যাভেলেবল। আর সাথে আরো কিছু জিনিস আছে যেমন সোপ বা এরকম, তো এগুলো আমরা খুবই ইজিলি অ্যাভেলেবল। ওকে, তো প্রথমে আমরা যেটা করব, দেখব যে আসলে অক্সিজেনটা কিভাবে তৈরি হচ্ছে। ঠিক আছে, তো আমরা একটা টেস্ট টিউব নিলাম, নিয়ে সেখানে অল্প কিছু পরিমাণ হচ্ছে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিয়ে নিব। খুবই অল্প কিছু লাগবে, এই যে এতটুকু হলেই হবে। একদম দেখো, এই এতটুকু, খুবই অল্প, একদম নিচে। কারণ এটা আসলে আমাদের কিন্তু মেইন রিঅ্যাক্টেন্ট না, এটা হচ্ছে আমাদের যেটাকে কেমিস্ট্রির ভাষায় বলা হয় ক্যাটালিস্ট, বা হচ্ছে যেটা এই রিঅ্যাকশনটাকে হতে সাহায্য করবে। আচ্ছা, তো তাহলে আমাদের মূল যে উপাদান এটাকে নেই আমরা, সেটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। তো এটা মূলত আসলে কি H2O2, তার মানে এটা আসলে পানির সাথে একটা হাইড্রোজেন বেশি নাকি না অক্সিজেন একটা বেশি। কারণ কি আমাদের নর্মালি পানিতে কি থাকে, দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন, তো এখানে একটা করে অক্সিজেন বেশি আছে। তো সেই অক্সিজেনটাই আসলে সে যখন রিঅ্যাক্টেন্টের সংস্পর্শে আসবে বা হচ্ছে কোনো ধরনের ক্যাটালিস্টের সংস্পর্শে আসবে, তখন খুব দ্রুত অক্সিজেনটাকে রিলিজ করে দিবে এবং সেই অক্সিজেনটাই হচ্ছে আমাদের তখন গ্যাস আকারে বের হয়ে আসবে। ঠিক আছে, তো আমরা খুব সাবধানে হচ্ছে এইটাতে ঢেলে দিব কিছুটা। এই যে সাথে সাথে রিঅ্যাকশন ঘটলো এবং দেখতে পেলে একটু পার্পল একটা একটা গ্যাসের মতো বের হয়ে আসলো। মজার বিষয় হচ্ছে তুমি এটা নিচে ধরে দেখো, এই যে এখানে ধরে দেখো, অনেক গরম গরম হয়ে গিয়েছে। তার মানে এটা কিন্তু এক্সোথার্মিক রিঅ্যাকশন। এটা অলমোস্ট প্রায় কত, মানে নর্মাল রুম টেম্পারেচারের থেকে অ্যাটলিস্ট 10-20 ডিগ্রি উপরে উঠে গিয়েছে এবং ইনস্ট্যান্টলি কিন্তু সাথে সাথে। তার মানে এই যে এটা টেম্পারেচারটা বৃদ্ধি পেল, এটা হচ্ছে এই যে হাইড্রোজেন পারঅক্সাইড, এটা যে ডিসোসিয়েটেড হয়ে গেছে, ভেঙে গিয়েছে, এই ভেঙে যাওয়ার থেকে কিন্তু সে আবার এনার্জিও রিলিজ করেছে, হিট অ্যান্ড এনার্জি। হ্যাঁ, তাহলে এই যে হিট এনার্জিটা রিলিজ হলো এবং একটা ধোঁয়ার মতো দেখতে পেলাম, একটা গ্যাস রিলিজ হয়েছে। তাহলে এই গ্যাসটা আসলে কি, এখন আমরা সেইটা আসলে দেখার চেষ্টা করব। তাহলে সেটা দেখার জন্য আমরা যেটা করব, আমরা জানি যে অক্সিজেন প্রমাণের সবচেয়ে মজার উপায় হচ্ছে আগুন, ঠিক আছে, কম্বাসশন। তো আমরা যে কাজটা করব, একটা নর্মাল সাসলিকের স্টিক নিয়ে নিচ্ছি। আমরা প্রথমে এই স্টিকটাতে হচ্ছে কি করব, আগুন ধরিয়ে নিব। ধরালাম, ফু দিলে এটা সাথে সাথে নিভে যাচ্ছে। ঠিক আছে, আমি আবার একটু ধরিয়ে নিই। এখন কিন্তু নিভে আছে। আমি যদি এখন খুবই কুইকলি এইটার মধ্যে আর একটু হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে নেই, এই যে এটার ভিতরে কি হলো, অক্সিজেন আবার তৈরি হয়েছে, তাই না? এখন এটা যে আসলে অক্সিজেন সেটার প্রমাণ করার চেষ্টা করব আমি। এই যে জ্বলে উঠলো কিন্তু সাথে সাথে, আগুন ধরে গিয়েছে। আবার আবার এই যে নিভিয়ে ফেললাম, সাথে সাথে জ্বলে উঠলো আবার, আবার নিভিয়ে ফেললাম। এবার তুমি ট্রাই করে দেখতে পারো, খুব সাবধানে ভিতরে দিবে। এই যে আবার জ্বলে উঠলো কিন্তু। তার মানে যে জিনিসটা কম্বাসশন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, সেটা আবার কিন্তু জ্বলে উঠলো অক্সিজেনের কারণে। তাহলে এটাই কিন্তু অক্সিজেনের প্রমাণ যে সে কি করে, অন্যকে আবার জ্বলতে সাহায্য করে, তাই না? সহজে আমরা বুঝতে পারলাম যে এখানে অক্সিজেন তৈরি হচ্ছে। আচ্ছা, এবার আমরা একটু ডিফারেন্ট একটা কাজ করার চেষ্টা করব। এই যে একটা বটল নিয়েছি, এইটার ভিতরে হচ্ছে এবার আমি আবারও কিছুটা পারম্যাঙ্গানেট দিয়ে নিব। ওকে,
দিয়ে নেওয়ার পরে এবার হচ্ছে এটাতে আবার একটু সোপ দিয়ে নিব, সাবান। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ডিশ ওয়াশিং সোপ দিয়ে নিয়েছি, বা অন্য যে কোনো ধরনের লিকুইড সোপ দিলেও হবে। সামান্য একটু দিয়ে আমরা এবার এখানে মিক্স করে নিব। হ্যাঁ পানি দিয়ে একটু সামান্য পানি নিলাম, অল্প একটু পানি দিয়ে মিক্স করে নেওয়ার চেষ্টা করব, যাতে আমাদের একটা সোপি লিকুইড তৈরি হয়। ওকে, আর দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটা ভাইব্রেন্ট কালার হয়েছে। এটা হচ্ছে পার্পল কালার। পারম্যাঙ্গানেটের যে কালারটা, এটা যেহেতু হচ্ছে ট্রানজিশন মেটাল, এই তোমার ম্যাঙ্গানেটটা যেটা, এই ম্যাঙ্গানেটটা ট্রানজিশন মেটাল হওয়ার কারণে খুবই সুন্দর একটা কালার তৈরি হয় এটা। সব ট্রানজিশন মেটালিক কালার শো করে। হ্যাঁ, ট্রানজিশন মেটালসের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এরকম বিভিন্ন ধরনের কালার, এবং একই মেটাল বিভিন্ন ধরনের কম্পাউন্ডে এক এক রকম কালার দেয়। এটা হচ্ছে ট্রানজিশন মেটালসের খুব মজার একটা বিষয়। এখন যদি আমরা এখানে কি করি, এই হাইড্রোজেন পারঅক্সাইড ঢালি, তাহলে কি হবে, এর ভিতরে নিশ্চয়ই অক্সিজেন তৈরি হবে। অবশ্যই। ওয়াও, এই যে অক্সিজেন তৈরি হচ্ছে, এই যে অক্সিজেনটা তৈরি হলো, এগুলা কিন্তু এই বাবলের ভিতরে ট্র্যাপ হয়ে আছে। আচ্ছা, আমরা কিন্তু চাইলে এটাকে লাইট করতে পারি। যে দেখতে পাচ্ছ এটা, এই বাবলগুলো যে জ্বলে জ্বলে উঠছে, আমি ওকে একটু ট্রাই করে দেখবো। দেখতে পারো। ওকে, এই যে দেখো, এই তো। তো এই বাবলের ভিতরে আসলে খুব অল্প অল্প করে অক্সিজেন আছে এবং আসলে। এটা একটা স্মেল আছে। হ্যাঁ, স্মেলটা এটা হচ্ছে তোমার সোপের জন্য, কিন্তু মজার বিষয় হচ্ছে যে এই বাবলগুলোও কিন্তু এখন ডেঞ্জারাস বাবল হয়ে গিয়েছে, কারণ এর ভিতরে অক্সিজেন আছে। এই যে দেখো, সাথে সাথে জ্বলে জ্বলে উঠছে এগুলো। নর্মালি কিন্তু এরকম পানির বাবল এইরকম ভাবে জ্বলে ওঠে না। ঠিক আছে, খুব হালকা ভাবে এগুলো জ্বলে জ্বলে উঠছে। তো আমরা যদি আরো বেশি করে বড় বড় বাবল তৈরি করি, তাহলে সেগুলো এক্সপ্লোডও করে। তো সেগুলো কিন্তু Explode? হ্যাঁ, আচ্ছা। এরকম ঠাস করে ফুটে উঠতে পারে। তো সেটার সম্পর্কে কিন্তু খুব সাবধান খুবই থাকতে careful হবে। থাকতে ঠিক আছে, হবে। তো আমরা দেখলাম যে কিভাবে আসলে এরকম অক্সিজেন গ্যাস তৈরি হচ্ছে। খুবই অল্প ভলিউম ছিল, এতটুকু পানি নিয়েছি, এতটুকু হাইড্রোজেন পারঅক্সাইড পুরোটা দিয়েছি, বটল ফিল হয়ে কিন্তু গিয়েছে। পুরোটা ফিল হয়ে কিন্তু ওভারফ্লো হয়ে যাচ্ছে। তার মানে প্রচুর পরিমাণে গ্যাস তৈরি হচ্ছে এখানে, কিন্তু এখনো হচ্ছে কিন্তু। এবং এই গ্যাসগুলা কিন্তু লাইটলি ফ্লেমেবল, এই যে হালকা হালকা করে জ্বলে উঠছে কিন্তু। তাহলে কেমন লাগলো এই অক্সিজেনের পরীক্ষা? আমার কাছে খুবই ভালো লেগেছে। আমাকে যদি তুমি না বলতে, আমি ভাবতাম এটা একটা ড্রিঙ্ক নিয়ে এসেছো তুমি আমার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ। ভাই, আমার সামনে খুবই কিউট কিউট কিছু প্রিন্টেড স্টিকারস আছে। আমরা কি এক্সপেরিমেন্ট করব আচ্ছা, এবার? আমরা স্টিকার দিয়ে আসলে খেলা করছি না, কিন্তু Okay. বিষয়টা হচ্ছে আলোর প্রতিসরণ, এবং এটা দিয়ে খুবই মজার একটা ফেনোমেনা দেখবো আমরা। তো আশা করি এটা খুবই ভালো লাগবে। তো প্রথমে আমরা এরকম দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্টিকারস নিয়ে নিয়েছি, খুবই সুন্দর সুন্দর কিউট জিনিস। তো এগুলা হচ্ছে আমরা আসলে ইমেজ হিসেবে ব্যবহার করছি, আচ্ছা। এবং এগুলাকে কিভাবে ভ্যানিশ করে ফেলা যায় সেটা দেখবো আমরা। Vanish? হ্যাঁ, Okay. তো সেটা হচ্ছে প্রথমেই আমি আগে ডেমনস্ট্রেট করি, করার পর হচ্ছে আমি দেখাবো যে কিভাবে এটা কাজ করে। ওকে। তো আমি এইরকম একটা স্টিকার নিয়েছি, এবং এটা একটা দেখো জিপলক ব্যাগের ভিতরে নিয়ে নিয়েছি। এই যে ব্যাগের ভিতরে জাস্ট এই স্টিকারটা রাখা আছে। যাতে ভিজে না যায়। হ্যাঁ, এবং আরেকটা আসলে কারণ আছে, সেটা বলবো দেখানোর পরে। ওকে। এখন যেটা করব সেটা হচ্ছে, আমি এই যে এই কন্টেইনারটা নিলাম, ঠিক আছে, এটা নেয়ার পরে, বা আর একটু বড় একটা কন্টেইনার নিতে পারি, এটাও নিতে পারি। নেয়ার পরে এটাতে তুমি খেয়াল করে দেখো এখন আমি কি করি। এই যে এটা দেখাই যাচ্ছে খুবই সুন্দর, এটাকে এবার আমি এখানে ডুবাবো পানির ভিতরে। এইটাকে যখন আমি ভিতরে দিয়ে দিলাম, আল্লাহ, স্টিকারটা কোথায় যাচ্ছে? এদিক থেকে দেখো তুমি, উপর থেকে ভ্যানিশ হয়ে গেল। হ্যাঁ, এটা তো ভ্যানিশ হয়ে গিয়েছে। উপর থেকে দেখলে কমপ্লিটলি ভ্যানিশ হয়ে যাচ্ছে, কিন্তু তুমি আবার সামনের থেকে দেখো, এই যে এদিক থেকে আল্লাহ, আবার চলে এসেছে। দেখা যাচ্ছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? উপর থেকে কমপ্লিটলি ভ্যানিশ হয়ে গেল। এইবার আরো মজার একটা জিনিস দেখাই। ওকে। আমি হচ্ছে এই যে এইটার যে বাইরের এই প্লাস্টিক ব্যাগটা, এইখানে হচ্ছে মার্ক করে দিব। ধরো যে এই যে এটা আউটলাইন করব আর কি। আউটলাইনটা আমি মার্ক করে দিচ্ছি। ওকে। এই যে ওর হাতগুলো মার্ক করে দিলাম, বডিটা মার্ক করে দিলাম, পাগুলো মার্ক করে দিলাম। এখন কি করলাম, আমি নীল কালার দিয়ে এটার বাইরের যে আউটলাইন করে ফেললাম। ব্যাগটা ছিল সেটার উপরে আউটলাইন করে দিলাম। এখন যদি তুমি খেয়াল করে দেখো, আমি আবার এটাকে সাবমার্জ করি, শুধু আউটলাইনটা আছে। হ্যাঁ, আউটলাইনটা শুধু দেখা যাচ্ছে। ঠিক আছে, ওকে। এখন তাহলে আসলে কি হলো, তারপরে আবার এই যে এইটাকে যদি করি, এই যে লালটা যেটা, এইটাকে যদি করি, এই যে ডুবালাম, এটাও শুধু আউটলাইন শুধু আছে। আউটলাইনটা দেখা যাচ্ছে,
আর কি ভিতরের ইমেজটা ভ্যানিশ হয়ে গেল। আবার বাইরের থেকে দেখলে, এদিক থেকে দেখলে ইমেজটা ফুললি দেখা যাচ্ছে, কিন্তু আমি যদি উপর থেকে দেখি শুধু আউটলাইনটা দেখা যাচ্ছে আর ইমেজটা ভ্যানিশ হয়ে গেল। এবার বলি আসলে এটার কারণটা কি। ওকে, এটার কারণ হচ্ছে আসলে আলোর প্রতিসরণ। এখানে যেই বিষয়টা ঘটেছে, আমরা জানি যে আলো যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায় তখন তার কিন্তু দিক পরিবর্তন হয় প্রতিসরণের কারণে। এটাকেই বলা হয় যে আলোর প্রতিসরণ। আলো কি করবে? রিফ্র্যাকশন। হ্যাঁ, আলো যখন ধরো যে মাধ্যম থেকে মাধ্যমে, এবার মাধ্যম তাহলে কি কি ছিল? এখানে হচ্ছে পানি ছিল, এটার ভিতরে আবার কি বাতাস ছিল না? কারণ আমরা যেহেতু এটাকে জিপ লক করে দিয়েছি, পানি তো ঢুকতে পারিনি। আর অ্যাটমসফিয়ারে তো যে বাতাস থাকে, কিছু না কিছু তো বাতাস ভিতরে এসেছেই, ভ্যাকুয়াম তো আর নেই। তাহলে যেটা হচ্ছে, আমাদের মাধ্যম পরিবর্তন হচ্ছে। এই মাধ্যম পরিবর্তন হওয়ার কারণে আমাদের চোখে যে আলোটা আসার কথা ছিল, যে এই যে এখান থেকে এসে ছবির উপরে পড়লো, ছবির থেকে এই যে ধরো যে ওর লাল রেসটা, এটাই তো লাল আলোটা এসে আমাদের চোখে পড়তে হবে, তাহলে আমরা দেখতে পাবো। কিন্তু সেই আলোটা যখন মাধ্যম পরিবর্তন হলো, বাতাস থেকে পানিতে আসলো, আবার পানির থেকে তা আবার বাতাসে আসতে হবে, তারপর আমাদের চোখে আসবে, তখন সে বেঁকে অন্যদিকে চলে যায়। আচ্ছা, এই জন্য আমরা এটাকে ব্ল্যাঙ্ক দেখতে পাই, যে অন্য দিক থেকে যে আলোটা এসেছিল সেই আলোটা যেটা ব্ল্যাঙ্ক, কোনো কালার নেই তার, সেটা আমাদের চোখে এসে পড়ে, আমরা দেখি যে এখানে কিচ্ছু নেই। আর আমরা যখন আউটলাইন করে দিচ্ছি, আমি দেখেছিলাম যে এরকম সাদা ছবিটা দিলে পুরোটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, কিন্তু আর যখন আউটলাইনটা দেখা যায়। আউটলাইনটা দেখা যাচ্ছে, তো এটাও তো তাহলে ভিতরেই ছিল। এটা কেন দেখা যাচ্ছে? এটা দেখা যাওয়ার কারণ হচ্ছে যে এটা তো ব্যাগের বাইরে ছিল, সে কিন্তু আরেকটা বাতাসের মাধ্যম পার হয়ে আসেনি, সে সরাসরি এটার ভিতরে ছিল, এইরকম বাতাসের মাধ্যম পার হয়ে এসে এই ছবিটা ভ্যানিশ হয়ে গেছে। আর ভিতরে যে আরেকটা বাতাসের মাধ্যম ছিল সেটা পার হয়নি, এজন্য কিন্তু আউটলাইনটা জাস্ট আউটলাইনটা ঠিকই দেখা যাচ্ছে। ইমেজটা ভ্যানিশ হয়ে গেল, আউটলাইনটা ঠিকই দেখা যাচ্ছে। আর যদি এরকম জিপলক ব্যাগ না থাকে, তাহলে বন্ধুরা কিভাবে পরীক্ষা করতে পারবে? এটা সিম্পলি একটা চাইলে গ্লাস দিয়েও করা যাবে, কারণ বাতাস থাকলেই হবে। তাহলে তোমাকে এরকম আরেকটা স্টিকার দেই, তুমি এটা নাও আর একটু কেটে নিতে পারো, যাতে গ্লাসের মধ্যে এটা ঠিকঠাক মতো ফিট হয়। ছোট করে কেটে নিতে হবে। সিজার্স ইউজ করার সময় খুবই সাবধান। ছোট করে কেটে নিয়ে আমরা গ্লাসের ভিতরে দিব, তাহলে কি গ্লাসের ভিতরেও বাতাস আছে, সেই বাতাসের মাধ্যম থেকে বের হয়ে আসবে, আসার পরে আবার কি হবে সেটা কিন্তু কেটে নিলাম। হ্যাঁ, তাহলে এটা এটা দিতে পারো তুমি, এই যে এটা এরকম করে কেটে নিয়েছি আমরা আগে, এটা দেখাও তাহলে। এটা তাহলে আমি গ্লাসের ভিতরে হ্যাঁ, নিয়ে নিচ্ছি। গ্লাসের ভিতরে দিয়ে দিলে তাহলে কি হবে, এখন আমাদের কিন্তু মাধ্যমের আবারও সেই পরিবর্তন হচ্ছে, বাতাস থেকে পানিতে, আবার পানির থেকে। এবার দেখি আমরা আবার আস্তে আস্তে ডুবাও, এই যে। হ্যাঁ, এখন আলো কিন্তু ভ্যানিশ হয়ে এই যে যাচ্ছে। এই বরাবর দেখা যাচ্ছে যে ভ্যানিশ, আবার সামনে দিয়ে ঠিকই দেখা যাচ্ছে, ঠিকই দেখা যাচ্ছে। আবার গ্লাসের ভিতর দিয়েও দেখা যাচ্ছে। তার মানে যখনই শুধুমাত্র বাতাস থেকে পানিতে, পানি থেকে বাতাসে, এই যখন মাধ্যমের পরিবর্তনগুলো হবে, তখন কি হবে, দিক পরিবর্তন হয়ে যাবে আলোর, এবং সেই জন্য কিন্তু সে ছবিটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। কিন্তু উপরের যে এই মার্ক করা, সেই মার্কারটা আবার ঠিকই দেখা যাচ্ছে, তার কারণ হচ্ছে সে কিন্তু কোনো মাধ্যম পরিবর্তন করেনি। তো এটাই আলোর প্রতিসরণের খুব সিম্পল একটা ডেমনস্ট্রেশন, কিন্তু সেটা দিয়ে কিন্তু ম্যাজিকের মতো দেখানো যায় যে ইমেজটা ভ্যানিশ হয়ে গেল। আমি আমার ফ্রেন্ডকে রিফ্রাকশনের কথা বলার আগে বলবো আমি একটা ম্যাজিক শিখেছি। ভাইয়া তোমাকে অনেক ধন্যবাদ। ভাইয়া আমাদের সামনে অনেক ব্যাটারি, ওয়্যার, আমরা এবার কি এক্সপেরিমেন্ট করব? আজকে আমরা লাস্ট যে এক্সপেরিমেন্টটা করব সেটা হচ্ছে একটা খুবই মজার মোটর তৈরি করা। ওকে, ঠিক আছে, তো প্রথমেই দেখাই যে মোটরটা আসলে কিভাবে কাজ করে। এই যে দেখা যাচ্ছে আমাদের মোটরের যে পার্টটা ঘুরবে, ম্যাগনেট আছে, পাওয়ার দেওয়া আছে, এই যে ব্যাটারি দেখতেই পাচ্ছ। এখন আমি ব্যাটারিটা কানেক্ট করে দিলাম আর মোটরটা স্টার্ট করে দিলাম, এই দেখো। ওয়াও, এটা খুবই ঘুরছে। ফাস্ট, খুবই ফাস্ট এবং খুবই সুন্দর ঘুরছে, এবং এটা খুবই লো পাওয়ারে চলে কিন্তু। ওকে, জাস্ট 3 ভোল্টে। হ্যাঁ, এবং এই যে দেখো কি সুন্দর, এটা ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে। একবার যখন এটা ঘোরা শুরু করবে, এটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। তো এইরকম মোটর আমরা আসলে খুবই সহজে তৈরি করতে পারি, একেবারে ঘরে বানানো সব জিনিস দেখতেই পাচ্ছ, ক্লিপ, তারপর ম্যাগনেট, তারপর ডাবল সাইড টেপ দিয়ে আমরা তৈরি করে নিচ্ছি। তো এইটা আমরা তাহলে দেখি এখন। তো প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এরকম একটা বোর্ড লাগবে, যেটার উপরে আমরা হচ্ছে এই সবগুলা জিনিসগুলা বসাবো। তো আমি যে বোর্ডটাকে নিলাম, এখন যেটা করতে হবে, আমাকে এরকম একটা ম্যাগনেট লাগবে। তো এটা আমরা কিন্তু খুব সহজেই পেতে পারি। কোত্থেকে পাবো? সেটা হচ্ছে আমাদের স্পিকার আছে, স্পিকার থেকে, যে কোনো ধরনের স্পিকার, আমাদের এই যে সাউন্ড বক্সের স্পিকার বা হচ্ছে খেলনা গাড়ির থেকেও যে স্পিকার পাওয়া যায়, সেখান থেকে আমরা কিন্তু এরকম একটা রিং ম্যাগনেট পাবো। তো সেটাকে আমরা নিব এরকম। এটা আমরা চাইলে ডাবল সাইড টেপ দিয়ে বসিয়ে নিতে পারি। তো আমরা যেটা করলাম যে এখান থেকে একটু ডাবল সাইড টেপ নিয়ে নিলাম, একটু কেটে নিব, নেওয়ার পর আমরা
এটাকে হচ্ছে বসিয়ে দিচ্ছি এখানে যাতে এটা আটকে থাকে। এটা নিয়ে আমি এই ম্যাগনেটটাকে বসিয়ে দিলাম। ওকে, এটা স্টিক হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে নরমাল ফাইল আমাদের ক্লিপস নিয়ে এটা হচ্ছে বড় সাইজের কিছু স্টিল ক্লিপস। এই লম্বা পাটা যেটা, এইটাকে হচ্ছে খুলে ফেলতে হবে। ঠিক আছে, এই যে এটাকে খুলে সোজা করে নিতে হবে যাতে আমাদের এটা দুইটা কাজ করবে। নাম্বার 1 হচ্ছে এটা একটা স্ট্যান্ড হিসেবে কাজ করবে। এই যে দুই Okay. পাশে যেটা আমাদের মোটরটাকে ধরে রেখেছে সেটার একটা স্ট্যান্ড হিসেবে কাজ করবে। নাম্বার 2 হচ্ছে এটার মধ্যে দিয়ে কিন্তু ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে। Okay. এই যে এখানে দেখো পজিটিভ এবং নেগেটিভগুলো কিন্তু এইটার থ্রুতেই আসলে কানেক্ট করে দেওয়া। সো মোটরে যে পাওয়ারটা পাচ্ছে সেটা কিন্তু এইটার থ্রুতে, এবং এটা স্ট্যান্ড হিসেবেও কাজ করছে। সো বেসিক্যালি এখন আমরা এই জিনিসটা বানাচ্ছি। হ্যাঁ, এই স্ট্যান্ড প্লাস হচ্ছে এটাকে বলা হচ্ছে আমাদের কি কানেকশন, সেটাও এটা টার্মিনালটা যেটা সেই টার্মিনাল হিসেবেও কাজ করবে, স্ট্যান্ড হিসেবেও কাজ করবে। তো আমরা এটাকে এইভাবে হাতেও চাইলে এইভাবে বাঁকা করে নিতে পারি, অথবা চাইলে আমরা প্লায়ার্সও নিতে পারি, আরও প্রিসাইসলি করা যাবে। তো আমি এখানে প্লায়ার্স দিয়ে নিয়ে এটাকে হচ্ছে সামান্য একটু বাঁকা করে নেব। আচ্ছা, ঠিক আছে, পাকা করে নিয়ে তাহলে এটাকে স্ট্যান্ড হিসেবে আমি ব্যবহার করতে পারবো। এই যে আমাদের এরকম। মনে হয় আরেকটু টেপ লাগবে। হ্যাঁ, আমরা টেপ দিয়ে এটাকে কানেক্ট করে নিব। এই যে এইভাবে বসবে জিনিসটা। ঠিক আছে, ওকে, তাহলে তুমি দুইটা হচ্ছে টেপ কেটে ফেলো। আমি এটার সিমিলারলি আরেকটা তৈরি করব। খুবই কেয়ারফুলি আমরা দুইটা টেপ হ্যাঁ। কেটে নিলাম। ওকে, তাহলে আমাদের দুটো স্ট্যান্ড তৈরি হয়ে গেল। এই যে এটা একটা স্ট্যান্ড, আমরা এটা এর একেবারে সাথে নিয়ে নিব। তো এইখানে এখানে হচ্ছে আমরা বসিয়ে দিই। টেপটা দাও এখানে। ওকে, ফাইন, দেয়ার উই গো। হয়ে গেল। আর এই পাশে হচ্ছে আরেকটা স্ট্যান্ড হিসেবে বসিয়ে দিব এইটা, আরেকটু উপরে হবে। হ্যাঁ, ওকে, ওকে, তাহলে আমাদের মোটরের স্থির যেই পার্টটা সেটা তৈরি হয়ে গেল। এখন যেটা আমাদের অস্থির পার্টটা যেটা, তার মানে ভিতরের যে ম্যাগনেটটা সেটাকে তৈরি করতে হবে, ইলেকট্রোম্যাগনেটটাকে, এবং সেটার জন্য আমাদের লাগবে হচ্ছে এরকম কপার ওয়্যার, এবং এটা হচ্ছে কোটেড কপার ওয়্যার। তার মানে ভিতরে কপার আছে এবং বাইরে দিয়ে আসলে একটা কোটিং দেওয়া আছে যাতে এটা শর্ট না হয়ে যায়। কারণ কি, এখানে অনেকগুলো তার পেঁচানো আছে, তো সবগুলো তার যদি একটা আরেকটার সাথে টাচ করে থাকে তো শর্ট হয়ে যাবে, ভিতর দিয়ে পুরোটার ভিতর দিয়ে ফ্লো করবে না। সেজন্য এটার উপরে আসলে একটা নন কন্ডাক্টিং কোটিং দেওয়া থাকে। এটা নর্মালি একটা প্লাস্টিক কোটিং হয় পেইন্টের। ঠিক আছে, তো সেই পেইন্ট কোটিংটা এটাকে ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হতে সাহায্য করে। এটাকে হচ্ছে একটা সার্কুলার শেপ দিব। ওকে, তাহলে এই এতটুকু মাথা রেখে দিলাম, অল্প একটু মাথা রাখতে হবে, সেখানে আমরা কানেকশনটা করব। করার পর এটাকে এরকম আমরা আঙ্গুলে পেঁচিয়ে নিলেই হবে। ঠিক আছে, তো আমরা এইভাবে নিয়ে, এটা জাস্ট ডেমনস্ট্রেশনের জন্য আমি অল্প কিছু প্যাচ দেখাচ্ছি। জাস্ট দুই আঙ্গুলে নিয়ে, যে এইভাবে দুই আঙ্গুলে নিয়ে আমাকে এইভাবে টার্নগুলো দিতে হবে। ঠিক আছে, কতগুলো টার্ন হলো, হওয়ার পরে আমরা কি করব, এটাকে খুলে ফেলবো আঙ্গুল থেকে। এই যে এইভাবে খুলে বের করে নিলাম। ঠিক আছে, আরও কিছু টার্নস দিচ্ছি আমি। ফাইনালি এটা দেখতে এরকম একটা রিং এর মতো হবে। হ্যাঁ, এই যে একই রকম টার্নস দিচ্ছি যাতে এগুলা কি হয়, একসাথে থাকে। ঠিক আছে, তো এইরকম আমরা অ্যাবাউট 50টা কাছাকাছি টার্নস দিব। দেওয়ার পর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই দুই দিক থেকে মাথাগুলো কেটে নিতে হবে। ঠিক আছে, তো এই যে এদিক থেকে কেটে নিলাম একটু, এদিক থেকে কেটে নিলাম এতটুকু। এই যে এখন আমার যেটা হলো যে এইরকম একটা প্যাচের রিং তৈরি হলো এবং দুইটা মাথা আছে। তাহলে কি হলো, এই মাথাটা বন্ধ হয়ে গেল, ক্লোজ হয়ে গেল। এবার আমরা আরেকটা সাইডে করব। এই সাইডটা একইভাবে হচ্ছে, এই যে ভিতর দিয়ে দিব, প্যাচ দিলাম, এই ভিতর দিয়ে আরেকটা দিলাম। একটু সময় নিয়ে সুন্দর করে করলে জিনিসটা হচ্ছে এটার মতো দেখতে হবে। এটা আমি অনেক সময় নিয়ে করেছি। তো তোমরা বন্ধুরা যখন বাসায় করবে, আমি যেহেতু আমাদের এখানে খুবই স্বল্প, অল্প সময় অনেক কিছু দেখাতে হয়, সেজন্য তাড়াহুড়া করে করছি, কিন্তু দেখতে এইরকম হবে। এই যে মাঝে অনেকগুলো প্যাচ এবং দুই পাশে এই যে এই দুইটা এভাবে ক্লোজ করে দেওয়া, বন্ধ করে দিয়েছি কয়েকটা প্যাচ দিয়ে, এবং দুই পাশে দুটো মাথা বের হয়ে আছে এরকম। ওকে, তাহলে অলমোস্ট এটার মতো হয়ে গিয়েছে। এই যে দেখো দুই পাশে দুটো মাথা, মানে মাঝে অনেকগুলো রিং। এবার যেটা ফাইনালি আমাদের, যেহেতু এটা নন কন্ডাক্টিভ কোটিং দেওয়া পুরোটা, আমি যদি এটা এখানে রাখিও এটা কিন্তু চলবে না। কারণ কি, এই মাথাগুলোকে কারেন্ট ফ্লো করার জন্য প্রিপেয়ার করতে হবে। তো সেটা করার জন্য আমি আগে আসলে লেন্থটা ঠিক করে নিব। এই যে আরেকটু ছোট ছোট করে নিতে হবে। এইবার এই যে মাথাগুলো, সেগুলোকে হচ্ছে আমি কি করব, খুবই সাবধানে লাইটার দিয়ে আগে পুড়িয়ে নিব। তাহলে এই যে কন্ডাক্টিভ কালার কোটিংটা যেটা,
সেটা কিন্তু উঠে যাবে, বার্ন আউট হয়ে যাবে এটা। এখন জাস্ট কপারটা বের হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন হচ্ছে এটাকে আমরা চাইলে এরকম ক্লিন করে ফেলতে পারি। ঠিক আছে, আমরা টিস্যু দিয়ে বা আরও ভালো হয় শিরিষ কাগজ দিয়ে আমরা এগুলোকে রিমুভ করে ফেলবো। ফাইনালি তাহলে এটা কিন্তু প্রিপেয়ার্ড হয়ে যাবে যে এটা আমাদের মোটর হিসেবে। এবং এটা যেহেতু খুব অল্প প্যাচ দিয়েছি, এটা আসলে অতটা ভালো ঘুরবে না, বা এইটা এইভাবে হচ্ছে আমরা যখন বসিয়ে দিব, এই যে এটার ভিতরে এই ফাইনালি এইভাবে দিয়ে দিতে হবে। ঠিক আছে, আর এটা যখন একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। এখন কথা হচ্ছে যে তোমাদের অ্যাডজাস্টমেন্টটা একটু খেয়াল করে করতে হবে যাতে এটা এইভাবে ঘুরতে পারে। ঠিক আছে, এরকম করে তারপর যখন আমরা পাওয়ার সাপ্লাই করব তখন এটা হচ্ছে এক্স্যাক্টলি এটার মতন ঘুরতে শুরু করবে। ঠিক আছে, আমরা কি এটাতে ট্রাই করে দেখব? এইটা নাও হতে পারে, তাও আমরা চেষ্টা করে দেখি। ওকে। কারণ আমরা যেহেতু খুবই তাড়াহুড়ো করে অল্প পাওয়ারে করার চেষ্টা করেছি, আর কন্ডাক্টিভ কোটিংটা এই যে ঘুরছে, কিন্তু একটু একটু ঘোরার চেষ্টা করছে, কিন্তু অতটা ওইটার মতো ভালো না। আমাদের কয়েলে প্যাচ আরও বেশি দিতে হবে ওকে। এবং এটাকে আরও কাছাকাছি আনতে হবে। এখনই প্রায় চাচ্ছে কিন্তু পারছে না। আচ্ছা, আমাদের এই মোটরটাও চলবে, কিন্তু এই মাথাগুলো আরেকটু ভালো করে আমার মনে হচ্ছে কন্ডাক্টিভ হয়নি, এগুলোকে আরেকটু ভালো করে ক্লিন করে নিতে হবে। ওকে। তো আমরা এই মাথাগুলো আরেকটু ভালো করে ক্লিন করে নিচ্ছি যাতে আমাদের কন্ডাক্টিভ লেয়ারটা থাকে। হ্যাঁ, কারণ কন্ডাক্টিভ না হলে ওই ভিতরের কপার পর্যন্ত না গেলে আমরা আসলে ইলেকট্রন ফ্লো হবে না। ওকে, এবার মনে হচ্ছে কাজ হবে। আর একটু রাউন্ডও করে নিলাম এটাকে। এইবার হচ্ছে আমরা যখন এইটাতে মোটরের কানেকশনটা দিব, হোপফুলি এবার চলবে, দেখা যাক। এই যে তাহলে অল্প টান দিয়েও হচ্ছে, কিন্তু খুব দুর্বল, দেখতেই পাচ্ছ, অল্প অল্প করে ঘুরছে। আর ব্যালেন্সটাও একটু ঠিক মতো হয়নি। যখন আরও ভালো করে আমরা ব্যালেন্স করতে পারবো তখন আরও ফাস্ট এটা মুভ করবে, যেমন এইটার মতো। এটা অনেক কেয়ারফুলি করা হয়েছে। এই যে এটা আমি পাওয়ার দিয়ে দিচ্ছি, এটা কিন্তু অনেক জোরে ঘুরছে, তাই না? এই যে দুইটা যদি আমরা পাশাপাশি দেখি, এটা আরও খুবই কেয়ারফুলি ডিজাইন করা হয়েছে এবং টার্নসও কিন্তু কিছুটা বেশি দেওয়া হয়েছে। এটাও ঘুরছে, কিন্তু এটা আস্তে আস্তে ঘুরছে, কারণ এটাতে টার্নস কম, এটার হচ্ছে টর্ক কম। যত কম টার্নস হবে, টর্ক কিন্তু যেটা হচ্ছে এই যে ঘূর্ণনের যেই শক্তিটা, সেটা কম হবে। এটা আস্তে আস্তে ঘুরছে এই জন্যে। আর এটা আবার কিন্তু জোরে ঘুরছে, কারণ টার্নস, নাম্বার অফ টার্নস আমি বেশি দিয়েছি, তাহলে টর্ক বেশি হচ্ছে, স্পিডও বেশি হচ্ছে। ভোল্টেজ কিন্তু দুইটার সেম, যে দুটো করে ব্যাটারি। কিন্তু এই যে অল্প সময়েও কিন্তু আমরা একটা মোটর তৈরি করে ফেললাম এবং এটা ঘুরছে। আর বন্ধুরা তাহলে কি এটা নিয়ে আরও এক্সপেরিমেন্টেশন করতে পারবে যে টার্নস বেশি দিলে কম হয়, কীরকম হয়, টার্ন কম দিলে কীরকম হবে, বা আমরা যদি কয়েলটাকে কাছে নেই কীরকম হবে, এই ম্যাগনেট থেকে দূরে নিলে কীরকম হবে, ম্যাগনেটের পাওয়ার বাড়ালে কী হবে, কমালে কী হবে, বা এই কনফিগারেশনে না করে কাত করে বানালে কী হবে। বিভিন্নভাবে এই মোটরের কনফিগারেশনগুলো আমরা ট্রাই করে দেখতে পারি। এবং বন্ধুদের জন্য এটা কিন্তু আসলে খুবই মজার একটা জিনিস। তুমি চাইলে দিনের পর দিন এটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারবে এবং বিভিন্ন রকম তুমি কনফিগারেশন তৈরি করে দেখতে পারবে যে তোমার ডিজায়ার্ড কী ধরনের অ্যাসপেক্টগুলো আনা যায়, যে আমার স্পিড বেশি লাগবে বা আমার পাওয়ার বেশি লাগবে। এবং রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনে কিন্তু এই কাজগুলোই করা হয়। কোথাও কোথাও হচ্ছে হাই স্পিডের মোটর প্রয়োজন হয়, কোথাও হচ্ছে কি হাই টর্কের মোটর প্রয়োজন হয়, এবং সেই অনুযায়ী কিন্তু এই প্যারামিটারগুলোই চেঞ্জ করা হয়। তো বেসিক কিন্তু প্রিন্সিপাল আমাদের এইটাই। এই যে পাওয়ার অফ করে দিলাম, বন্ধ হয়ে গেল। তো কেমন লাগলো এই বাসায় তৈরি করা মোটর? ভাইয়া আমার কাছে খুবই ভালো লেগেছে, তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ আমার সাথে এক্সপেরিমেন্টগুলো করার জন্য। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমরা এনটিভির সাথেই থেকো, তোমাদেরকে অনেক ধন্যবাদ।